ডিভোর্সের 37 বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম। কিছু বুঝতে পারছি না। এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে তা একদম অকল্পনীয় ছিল। লোকটা একপাশে গুটিসুটি মেরে বসে আছে। দেখতে বড্ড অসহায় লাগছে। নিজের মধ্যে সংকোচ করছি, তার সামনে যাব কি যাব না। অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম। সামনে দাঁড়ানোর পরও লোকটার কোনো ভাবের পরিবর্তন হলো না। বুঝতে অসুবিধা হলো না যে সামনে থাকা মানুষটা চোখে দেখতে পায় না। 39 বছর আগে পারিবারিকভাবে আমার সাথে তার বিয়ে হয়েছিল। সমীরের বেশ ভালোই চলছিল আমাদের সংসার। যৌথ হওয়ায় পুরো পরিবার একসঙ্গে থাকতাম। শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল। আমাকে সবাই খুব ভালোবাসতো। বিয়ের প্রায় 2 বছর অতিক্রম হওয়ার পরও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকলো। অবশেষে রিপোর্ট থেকে জানতে পারি আমি কোনোদিনও মা হতে পারবো না। এরপর শুরু হয় শ্বশুর বাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা। তবু নিশ্চুপ ছিলাম, কারণ আমার পাশে আমার ভালোবাসার সমীর ছিল। কিন্তু সুখ নামক বস্তু হয়তো সবসময় সয় না। আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না। পরিবারের চাপে সমীরও আমার থেকে দূরত্ব শুরু করে দিল। তবুও নিজেকে মানতাম যে মানুষটার মনের কষ্টে হয়তো এমন করছে। শ্বশুর বাড়ি থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেল, তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়ি গিয়ে উঠব। এতে হয়তো পরিবেশ কিছুটা শান্ত হবে। সেদিন রাতে সমীরকে বাপের বাড়ির কথা জানালাম। সেদিন রাতে তার কোনো উত্তর পেলাম না। কিন্তু আগেরবার সময় বাপের বাড়ি যাবার কথা বললেই তার মুখটা কালো হয়ে যেত। এবারে তার মধ্যে তেমন কোনো পরিবর্তন হলো না। বাপের বাড়ি যাওয়ার প্রায় 3 দিন বাদে একটা কুরিয়ার এলো, যাতে লেখা আছে সমীরের বিয়ের কথা আর আমাদের ডিভোর্স লেটার। চিঠি আর ডিভোর্সের পেপারটা হাতে নিয়েই আমার বুকে আর মাথা যেন পুরো ফাঁকা হয়ে গেল। বুঝতে বাকি রইল না পুরো বিষয়টা বহুদিন আগে থেকে পরিকল্পিত, শুধু আমার বের হবার অপেক্ষায় ছিল। যার জন্য এত কষ্ট আর অপমান সয়েছিলাম, সেই যখন পাশ কেটে চলে গেল, তখন নিজেকে পুরো একা মনে হলো। ভাবলাম ওই বাড়ি গিয়ে এই বিষয়ে প্রশ্ন করব, প্রতিবাদ করব। কিন্তু মনে হলো যার জন্য ওই বাড়িতে যাব সেই তো আমাকে চায় না, তাহলে গিয়ে লাভ কি? ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম। ডিভোর্স পেপার পাঠানোর তার সাথে সাথে আর কখনো দেখা বা যোগাযোগ হয়নি, কারণ আমি নিজে সবটা বন্ধ করে দিয়েছিলাম। ক্ষণে ক্ষণে মনে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামীত্যাগী মানুষের পৃথিবীতে না থাকাটাই শ্রেয়। কিন্তু একটা সময় বুঝতে পারলাম, নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে। নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে। বাঁচতে হবে ওসব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে পৃথিবীতে। পিছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ রইল না। মনে মনে প্রতিজ্ঞা করলাম, সমাজে তাদের জন্য কাজ করব যাদের নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাতপ্রাপ্ত। অতীতকে ভুলে কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করব। স্থাপিত করলাম অনাথাশ্রম, বৃদ্ধাশ্রম, বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা করলাম। আমার মতো যে সকল নারী এই সমাজে অবহেলিত, মানসিক আঘাতে জর্জরিত, তাদের জন্য কিছু করতে পারাটা নিজের জন্য অনেক সৌভাগ্যের মনে হলো। সুস্থ আর অস্বাভাবিক লাগছে সমীরকে। আমি না হয় আপন ছিলাম না, তাই আমাকে ছাড়তে একবারও তার হৃদয় কাঁপেনি। তাহলে যারা তার আপন ছিল তারা কেন তাকে রেখে গেল? একজন কর্মচারীকে জিজ্ঞেস করলাম, ওনাকে এখানে কে এনেছে? উত্তরে সে জানায়, সন্তানরা সবাই বিদেশে থাকে, কেউ দায়িত্ব নিতে চায় না, তাই আশ্রমে রেখে দিয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম, এক সময় নিঃসন্তান হওয়ায় সমীর আমাকে ছেড়েছিল, আর আজ সেই সন্তানরাই তাকে
বৃদ্ধাশ্রমে ছেড়ে গেল। এটাই হয়তো ভগবানের সৃষ্টিকর্তার খেলা। কাউকে ছেড়ে যাওয়ার আগে একবার ভেবে দেখুন, সৃষ্টিকর্তা আমাদেরকে তাই দিয়েছেন যাহা আপনার ও আমার জন্য কল্যাণকর। যা দেয়নি তার জন্য আফসোস না করে যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থেকে জীবনকে এগিয়ে নিয়ে যান। লেখাটি সংগৃহীত পাঠে অঞ্জু।